সাসপেন্স স্টেশন। আমাদের বিশেষ আয়োজন জিম করবেটের শিকারের গল্প। জিম করবেট শুধু শিকারী নন, বিপন্ন মানবিকতার উদ্ধারকারীও। তার যেসব সত্য ঘটনা তিনি লিখে গেছেন তা পাঠ করলে মানব সভ্যতার স্মরণকালের ইতিহাসে তাকে কখনো কখনো অতি মানব বলে মনে হয় দেবদূত। তার মতো শিকারীরা জন্ম হবে না, শিকারের সে প্রেক্ষিত বোধহয় আর আসবে না, কারণ মানুষের ক্ষুধার্ত চঞ্চল পদচারণায় অনেক বন্য প্রাণী আজ ভীত সংকুল। কিন্তু বিংশ শতকের প্রথম ভাগে ব্রিটিশ ভারতের হিমালয় পর্বত সংলগ্ন অদৃশ্য অলৌকিক শক্তি সম্পন্ন মানুষ খেকো বাঘের নিঃসার আক্রমণে 500 বর্গমাইলের পুরো পাহাড়ি জনপদ যে পরিমাণে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল, গডজিলার ফিকশন কাহিনীও মিলান। জিম করবেট একাই অসীম দক্ষতায় বিরল সাহসে সেই অলৌকিকতাকে নিজের হাতে রোদের আলোয় মেলে ধরেছিলেন। সেই অঞ্চলের মানুষের সামাজিক অর্থনৈতিক জীবনযাত্রাকে ফিরিয়ে এনেছিলেন। সেটা ছিল শিকারের প্রেক্ষিত। মানবতার সামনে এমন অনেক বিপদ ইতিহাসের বাঁকে বাঁকে হাজির হয়েছে, যেমন আজ নভেল করোনা ভাইরাসের আক্রমণ। নতুন এই প্রেক্ষিতে জিম করবেট ফিরে আসুন নতুন রূপে, নতুন সাজে, নতুন যুদ্ধে। এই প্রত্যাশাতেই জিম করবেটকে স্মরণ। এখন থেকে কয়েকটি পর্বে আমরা জিম করবেটের সেই হাড় হিম করা শিকার কাহিনী তুলে ধরবো আমাদের এই চ্যানেলে। এ প্রসঙ্গে একটি কথা বলতেই হয়, জিম করবেটের ইংরেজি লেখার বঙ্গানুবাদ করেছেন অনেকেই। প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীকৃত বঙ্গানুবাদটিকে আমরা অবলম্বন হিসেবে নিয়েছি। মহীয় সেই নারীর প্রতি এদেশের পাঠক মহল চিরকৃতজ্ঞ থাকবে, তার কষ্টসাধ্য পরিশ্রমী অনুবাদের জন্য এবং করবেটীয় ভাষায় করবেটকে চেনানোর জন্য। জিম করবেট একজন উন্নত সাহিত্যিকও বটে। তিনি শুধু ঘটনার বিবরণ দেননি, পাহাড়ি ভূপ্রকৃতিকে নিখুঁতভাবে তুলে এনেছেন শিল্প সুন্দর মেধহীন যথাযথ বাক্য বিন্যাসে, যা পাঠ করলে যিনি কখনো পাহাড় দেশে যাননি তিনিও চোখের সামনে প্রকৃত দৃশ্যাবলী দেখতে পাবেন। তার সঙ্গত মনস্তাত্ত্বিক বিশ্লেষণে শুধু বাঘ বা চিতায় নয়, পুরো নির্বাক বনভূমিও কথা বলে উঠেছে। সারা জীবন মানুষ ও বন্যপ্রাণীর প্রতি ছিল তার অসীম দরদ। চিরকুমার এই ব্যক্তি তার বহুল প্রচারিত দি ম্যান ইটার্স অব কুমায়ুন গ্রন্থে সত্যটিও দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে চোখ হারানো ভারতীয় সৈনিকদের। এহেন মহান মানবের প্রতি রইল আমাদের অশেষ শ্রদ্ধা। আজ শুরু হচ্ছে জিম করবেটের শিকার কাহিনীর প্রথম পর্ব, রুদ্রপ্রয়াগের মানুষ খেকো চিতা। গল্প পাঠে বাবলু, পর্ব পরিচালনা ও আবহর সঙ্গীত কাব্য। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেছি আমি, ক্যামেলিয়া। বর্তমান ভারতের উত্তরাখণ্ডের অন্তর্গত হিমালয় থেকে নেমে আসা অলকানন্দা নদীর তীরে রুদ্রপ্রয়াগ অবস্থিত। পাহাড়, গিরিখাত, উপত্যকা, পাহাড়ি ঢালে কোথাও উঁচুতে কোথাও নিচুতে অল্প বিস্তর সমতল ক্ষেত, পাথরের মাঝে পাইন, বেত, বাঁশ, পাহাড়ি নানান প্রজাতির গুল্ম ও বৃক্ষরাজির মধ্যে পাতলা জনবসতি। পাহাড়ি পাখি, ঘড়িয়াল, বনমোরগ, ময়ূর, বেজি ইত্যাদি চড়ে বেড়ায় যত্রতত্র। বড় মনোহর সে দৃশ্য। পাহাড় চূড়ায় শ্বেত শুভ্র বরফে প্রতিফলিত হচ্ছে নরম সূর্যালোক। বনের খাঁজে পান্না সবুজ ঘাস জমি শিশির মেখে হেসে উঁকি দিচ্ছে। ফটিক স্বচ্ছ ঝর্ণাধারা কুলকুল করে বয়ে যাচ্ছে। জ্যোৎস্না রাতে চাঁদ ঘুমে ঢলে পড়েছে পাহাড় চূড়ার ওপাশে। এখানকার অধিবাসীদের গাড়োয়াল বলা হয়। এই অনিন্দ্য সুন্দর পাহাড়ি অঞ্চল এখান থেকে ঠিক 100 বছর আগে 8 বছর ধরে স্থবির ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল এক অপ্রতিরোধ্য উৎপাতে। শুধু এই অঞ্চলের অধিবাসী নয়, এই অঞ্চল দিয়ে কেদারনাথ ও বদ্রীনাথ এই দুই তীর্থস্থানে যাওয়ার পথ থাকায় তীর্থযাত্রীরাও বিপদগ্রস্ত ছিল। নিঃসাড়ে হানা দিত মানুষ খেকো চিতা। সন্ধে হলেই সব ঘরের দোর বন্ধ হয়ে যেত। ঘরের মধ্যে ভয়ে কুঁকড়ে মরত আবাল বৃদ্ধ বনিতা, আর সারা রাত দোর আঁচড়ে যেত সেই মানুষ খেকো। গ্রামের প্রতিটি ঘরের দোরে তার নখের আঁচড় রয়েছে।
তার নাগাল পেত না কেউ। মানুষ ধরেই নিয়েছিল সে এক অলৌকিক অশুভ আত্মা। প্রতিদিন বিভিন্ন দেশের সংবাদপত্রে সেই উপদ্রবের খবর প্রকাশিত হতো। সরকারি নথিতে 125 জন মানুষ হত্যার কথা উল্লেখ থাকলেও জিম করবেটের ভাষায় প্রকৃত সংখ্যা আরও বেশি। তদানীন্তন ব্রিটিশ সরকারের ওপর এই উপদ্রব সামলানোর কঠোর দায় এসে যায়। এই অঞ্চলের তখনকার ডেপুটি কমিশনার স্যার উইলিয়াম ইবারসন প্রাণান্ত চেষ্টা করছেন। অধিবাসীদের মধ্যে অবাধে বন্দুকের লাইসেন্স দেওয়া হচ্ছে, পুরস্কার ঘোষণা করা হয়েছে, কিন্তু কিছুতে কিছু হয়ে উঠছে না। এক পর্যায়ে সবাই ধরেই নিয়েছিলেন যে এর থেকে উত্তরণের কোনো পথ নেই। ফলে এর সাথে মিশে যায় নানান অলৌকিক কাহিনী। অবশেষে ডাক পড়ে জিম করবেটের। করবেট রাতের আঁধারে দুর্গম গিরিপথে, সাপদ ভরা বন জঙ্গলে, ঝমঝম হিমেল বৃষ্টিতে, মাঠে পথে পড়ে থাকা আধখাওয়া মানুষের মরার পাশে একা ওই অলৌকিক শক্তির ছায়াকে অলৌকিক সাহসে ধাওয়া করে বেরিয়েছেন। কখনো কখনো নিজেও ধাবিত হয়েছেন। শেষ পর্যন্ত দীর্ঘ প্রচেষ্টায় মানুষ খেকোটি মারা পড়ে। সেই গল্পে যাব আমরা। তার আগে করবেট এই মানুষ খেকো সম্পর্কে কয়েকটি মন্তব্য করেছেন। তার মধ্যে দুটো মন্তব্য এখানে তুলে ধরা জরুরি বলে আমাদের মনে হয়েছে। প্রথমত, কেন চিতাটি মানুষ খেকো হল, আর দ্বিতীয়ত এর আক্রমণের ভয়াবহতা সম্পর্কে। জিম করবেটের মন্তব্য এই যে চিতাটি এমনি এমনি মানুষ খেকো হয়ে ওঠেনি। এর পিছনে রয়েছে শবদেহের সহজ প্রাপ্যতা। 1918 সালে ইনফ্লুয়েঞ্জা মহামারী হিসেবে দেখা দেয়। এখন আমরা জানি সেটা স্প্যানিশ ফ্লু। সে সময় হিন্দু অধ্যুষিত ওই পাহাড়ি অঞ্চলে মোড়কে মরা মৃতদেহ সৎকার করা হতো সহজ উপায়ে। মুখে একটু আগুন দিয়ে পাহাড় থেকে নদীতে ফেলে দেওয়া হতো শবদেহ। এই সব শবদেহ খেয়ে খেয়ে চিতাটি মানুষের মাংসে আসক্ত হয়ে ওঠে এবং সে হয়ে ওঠে মানুষ খেকো। আর চিতাটির নিঃসাড় আক্রমণ সম্পর্কে ধারণা পেতে দুটি ঘটনার কথা স্মরণ করিয়েছেন মিস্টার করবেট। আমরা সংক্ষেপে তা বলবো। প্রথম ঘটনা এরকম: একটা নিম্নবর্ণের 12-13 বছরের ছেলে 40টি ছাগল চড়ানোর কাজ করত। মনিব তাকে ছাগলের ঘরেই রাখত। ছাগলের ঘরের এক কোণে তক্তা দিয়ে ঘেরা ছোট্ট একটা বেড়ার মধ্যে রাতে ঘুমাতো সে। আর ঘরের দরজাটা বাইরে থেকে ছিটকিনি টেনে ছিটকিনির আংটার মধ্যে একটা লাঠি ঢুকিয়ে আটকে রাখা হতো, যাতে ভেতর থেকে দরজা খোলা না যায়। চিতাটা সেই ছেলেটিকেই ধরে নিয়ে যায়। সামান্য শব্দও হয়নি, এমনকি ঘরের মধ্যে অতগুলো ছাগল পেরিয়ে থাকার জায়গা থেকে ছেলেটিকে ধরে নিয়ে যাওয়ার সময় একটি ছাগলও চেঁচামেচি করেনি, এমনকি ছাগলের একটি পশম পর্যন্ত খসেনি। এতটা নিঃসাড় ছিল তার আক্রমণ। দ্বিতীয় ঘটনাটা এমন: একটা লোক সারাদিন কাজ করে সন্ধ্যের সময় বন্ধুর আস্তানায় গেছে তামাক খেতে। টিলার ওপর ঘর, ঘরের দরজা খোলা। সন্ধে হলেও আলো জ্বালানোর মতো অন্ধকার হয়নি। বন্ধুটি তার সামনে দাঁড়িয়ে কলকেতে তামাক সাজাচ্ছিল। এমন সময় কলকে থেকে কিছুটা তামাক মাটিতে পড়ে গেলে সে নিচু হয়ে সেটা তুলছিল। উঠে দাঁড়িয়ে দেখে তার সামনের বন্ধুটি নেই। পরে সে জানায়, খোলা দরজা দিয়ে তাকিয়ে অস্তগামী সূর্যের লালাভ আভায় সে দেখতে পায় দূরে পাহাড় চূড়ার ওপর দিয়ে চিতাটি তার বন্ধুকে মুখে করে নিয়ে ছুটছে। নিচু হয়ে তামাক তুলতে যাওয়া। শুধুমাত্র এই সময়ের মধ্যে চিতাটি তার সামনে থেকে তার বন্ধুকে ধরে নিয়ে গেছে। সামান্যতম শব্দও হয়নি, সে কিছুই টের পায়নি। পরে সে ভয়ে দরজা এঁটে দেয়। এই দুটি ঘটনা থেকে চিতারের নিঃসাড় আক্রমণের ধরন সম্পর্কে আমরা জানলাম। এখন চলুন করবেটের সাথে সাথে এরকম আরও অনেক ঘটনা জানতে থাকি। উনিশশো সালে নৈনিতালের শালে থিয়েটারে গিলবার্ট সালিভানের দ্য ইয়োমেন অফ দি গার্ড ছবিটার একটি বিরতির সময় রুদ্রপ্রয়াগের নরখাদকটা সম্বন্ধে আমি সর্বপ্রথম সঠিক খবর পাই। মাঝে মাঝে শুনতাম যে গাড়োয়ালে একটা নরখাদক চিতা আছে এবং কাগজেও সেটা সম্বন্ধে প্রবন্ধ পড়েছিলাম, কিন্তু জানতাম
গাড়োয়ালে 4,000-এর উপর লাইসেন্স প্রাপ্ত বন্দুকধারী আছে। তাছাড়া রুদ্রপ্রয়াগের মাত্র 70 মাইল দূরে ল্যান্সডাউনে রয়েছে বহু সংখ্যক উৎসাহী শিকারী। কাজেই অনুমান করতাম যে চিতাটা মারবার উৎসাহে এ ওর ঘাড়ে গিয়ে পড়ছে। এই অবস্থায় নবাগত একজনকে কেউ পছন্দ করবে না। কাজেই সে রাতে শালের বারে এক বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে একটু গলা ভিজিয়ে নেবার সময় আমি খুব বিস্মিত হয়েই শুনলাম তখনকার যুক্তপ্রদেশ সরকারের চিফ সেক্রেটারি এবং পরে আসামের গভর্নর মাইকেল কিন কয়েকজনকে নরখাদকটা সম্বন্ধে বলছেন ও ওটাকে মারার চেষ্টা করতে তাদের পিড়াপিড়ি করছেন। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ওই এলাকায় 4,000 বন্দুকের লাইসেন্স দিয়েছি। ব্রিটিশ ইন্ডিয়াতে এটা একটা অভিনব ব্যাপার, তবুও তারা চিতাটাকে বাগে আনতে পারছে না। দোহাই তোমাদের, তোমরা আমার ভাই, যে করে হোক চিতাটাকে মারো প্লিজ। তার আবেদনে যে কোনো উৎসাহ জাগলো না, তা ওই দলের একজনের মন্তব্য ও আরেকজনের সমর্থন থেকেই বুঝলাম। মন্তব্যটা হলো, ওই চিতাকে মারা আমাদের কম নয়, প্রতিদিন মানুষ মারছে, ওরে বাবা। পরদিন সকালে মাইকেল কিনের সঙ্গে দেখা করে যা যা জানবার জানলাম। নরখাদকটা ঠিক কোন অঞ্চলে উপদ্রব করছে তা তিনি বলতে পারলেন না, তবে আমাকে রুদ্রপ্রয়াগে গিয়ে ইভারসনের সঙ্গে যোগাযোগ করতে বললেন। বাড়ি ফিরে দেখি আমার টেবিলে ইভারসনের একটা চিঠি। ইভারসন এখন স্যার উইলিয়াম ইভারসন এবং যুক্তপ্রদেশের গভর্নরের ভূতপূর্ব উপদেষ্টা। খুব সম্প্রতি গাড়োয়ালের ডেপুটি কমিশনার হয়ে এসেছেন এবং তার অন্যতম প্রধান কাজ হয়েছে গাড়োয়াল জেলাকে নরখাদকটার উৎপাত থেকে মুক্ত করা। এই প্রসঙ্গে সে আমার কাছে চিঠিটা লিখেছে। যাবার বন্দোবস্ত তাড়াতাড়ি হয়ে গেল। রানীক্ষেত, আদবদ্রি ও কর্ণপ্রয়াগ হয়ে 10 দিনের দিন সন্ধ্যায় নাগরাসুর কাছে একটা রোড ইন্সপেকশন বাংলোয় পৌঁছলাম আমি। এ বাংলো দখল করতে হলে যে অনুমতিপত্র নিতে হয় তা নৈনিতাল থেকে রওনা হবার সময়ে আমি জানতাম না। চৌকিদারের উপর হুকুম ছিল অনুমতিপত্র না থাকলে কাউকে থাকতে দেবে না। অতএব যারা আমার মালবই ছিল সেই 6 জন গাড়োয়ালি, আমার চাকর এবং আমি রুদ্রপ্রয়াগের পথে আরো 2 মাইল হেঁটে হয়রান হলাম। তারপর রাতের আস্তানার উপযোগী জায়গা পেলাম একটা। গাড়োয়ালিরা জল ও জ্বালানি কাঠ জোগাড়ে লেগে গেল। রাতবার উনুন তৈরি করার জন্য আমার ভৃত্য পাথর আনতে গেল। একটা কুড়োল তুলে নিয়ে আমি গেলাম কাঁটা ঝোপ কাটতে। কাঁটা ঝোপ দিয়ে জায়গাটা ঘেরাও করে রাতে নিজেদের রক্ষা করতে হবে। পথে আসতে 10 মাইল আগেই আমাদের হুঁশিয়ার করে দেওয়া হয়েছে যে আমরা নরখাদকের রাজ্য সীমান্তে ঢুকে পড়েছি। সান্ধ্য আহার রাতবার জন্যে সবে উনুন ধরানো হয়েছে। একটু বাদেই দূরে পাহাড়ের উপরের এক গ্রাম থেকে একটা উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো আমাদের কাছে। জিজ্ঞেস করলো, ওই খোলা প্রান্তরে কি করছো? ওখানে নরখাদক চিতা আছে, যদি ওখানেই থাকো মারা পড়বে। পরোপকারী লোকটিকেও সাবধান করা হলো। তখন তো অন্ধকার। লোকটি সম্ভবত প্রচন্ড ঝুঁকি নিয়ে আমাদের সতর্ক করে। মাধু সিং সকলের হয়ে বলল, আমরা এখানেই থাকবো সাহেব। লণ্ঠনে যথেষ্ট তেল আছে, সারা রাত জ্বলবে, আর আপনার রাইফেল তো আছেই। সারা রাত জ্বলবার মতো যথেষ্ট তেল লণ্ঠনে ছিল, কেননা সকালে যখন জাগি তখন ওটা জ্বলছে। আমার গুলি ভরা রাইফেল বিছানায় পড়ে আছে, তবে কাঁটা ঝোপের ঘেরাওটা নেহাত পলকা। 10 দিন পথ চলে আমরাও হতক্লান্ত হয়ে পড়েছিলাম। সে রাতে চিতাটা যদি মোলাকাত করতে আসতো, অতি সহজে ও একটা শিকার পেতে পারত। খাবার ছাপ দেখে নরখাদকটাকে চিনি তেমন কোনো ফটো বা অন্য কোনো উপায় ছিল না। তাই নিজের জন্য এ তথ্যটি যতক্ষণ না জোগাড় করার সুযোগ পাচ্ছি ততক্ষণ অবধি রুদ্রপ্রয়াগের আশেপাশের সব চিতাকেই আমি আসামি বলে সন্দেহ করার সিদ্ধান্ত নিলাম। ঠিক করলাম যে চিতা সুযোগ দেবে তাকেই গুলি করব।
যেদিন রুদ্রপ্রয়াগে পৌঁছুই সেদিনই দুটো ছাগল কিনি। পরদিন সন্ধ্যায় তীর্থপথের 1 মাইল গিয়ে একটিকে বেঁধে এলাম, অন্যটিকে অলকানন্দার ওপারে নিয়ে একটা পথের উপর বাঁধলাম। পথটা চলে গেছে ঘন ঝোপঝাড়ের জঙ্গল দিয়ে। ও পথে আমি একটা বড় মদ্দা চিতার থাবার পুরনো ছাপ দেখেছিলাম। পরদিন সকালে ছাগল দুটোকে দেখতে গিয়ে দেখি নদীর ওপারে ছাগলটাকে মারা হয়েছে, সামান্য মাংসও খাওয়া হয়েছে। একটা চিতাই যে ছাগলটা মেরেছে তা নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। তবে ওটিকে খেয়েছে কোনো ছোট প্রাণী, সম্ভবত পাহাড়ি বেজি। দিনের বেলায় নরখাদকটার কোনো খবর পেলাম না, সুতরাং মরা ছাগলটার উপর বসা সাব্যস্ত করলাম এবং বেলা 3টের সময় মড়ি থেকে গজ 50 দূরে একটা ছোট গাছের উপর গিয়ে বসলাম। যে 3 ঘন্টা গাছের উপর ছিলাম সে সময় চিতাটা যে কাছাকাছি কোথাও আছে, কোনো জীবজন্তু বা পাখির ব্যবহার থেকে এমন কোনো লক্ষণই বুঝতে পারলাম না। যখন অন্ধকার ঘনিয়ে আসছে তখন গাছ থেকে নেমে ছাগলের দড়িটা কেটে নিলাম। চিতাটা আগের রাতে সেটা ছেঁড়ার কোনো চেষ্টাই করেনি। তারপর বাংলোর দিকে পা চালিয়ে দিলাম। আগেই বলেছি যে নরখাদক চিতা সম্বন্ধে আমার অভিজ্ঞতা খুবই কম, কিন্তু কয়েকটা নরখাদক বাঘ আমি দেখেছি। গাছ থেকে নামার পর থেকে বাংলোয় পৌঁছানো পর্যন্ত অতর্কিত আক্রমণ থেকে বাঁচবার জন্যে সব রকমভাবে সতর্ক রইলাম। ভাগ্যিস তা করেছিলাম। পরদিন বেশ সকালে বেরিয়ে পড়ে বাংলোর গেটের কাছে একটি বড় মদ্দা চিতার থাবার ছাপ দেখতে পেলাম। ছাপ অনুসরণ করে গিয়ে দেখি সেগুলো এসেছে একটা ঘন জঙ্গলে ভরা খাদ থেকে। যে পথটার কাছে ছাগলটা পড়েছিল খাদটা সে পথ পার হয়ে চলে গেছে। রাতে ছাগলটাকে কেউ ছোঁয়নি। যে চিতাটা আমাকে অনুসরণ করেছিল সেটা নিশ্চয়ই নরখাদকটাই হবে। নরখাদকটা এখন নদীর এ ধারে আমাদের দিকে। এই কথা জানিয়ে দিয়ে হুঁশিয়ার হতে বললাম গ্রামে গ্রামে গিয়ে গ্রামবাসীদের। পথে যার সঙ্গে দেখা হলো তাদের সকলকে। সন্ধ্যার পর দরজা জানালা খুলবেন না, সাবধান। দু পায়ে যত দূর বয় তত মাইল হেঁটে হেঁটে এ কথাই বললাম বাকি দিনটা ধরে। সেদিনটা কিছু ঘটল না, কিন্তু পরদিন সকালে গোলাবরাইয়ের পিছনের জঙ্গলগুলোয় অনেকক্ষণ ধরে সন্ধান চালিয়ে এসে সবে প্রাতরাশ শেষ করেছি এমন সময় একটি লোক উত্তেজিতভাবে ছুটে এসে খবর দিল যে সাহেব সাহেব গতকাল রাতে চিতেরা একটা মানুষকে মেরেছে সাহেব। কয়েক মিনিটের মধ্যে আমি প্রয়োজনীয় সব জিনিস গুছিয়ে নিলাম। একটা বাড়তি রাইফেল আর শটগান, গুলি, দড়ি আর খানিকটা মাছ ধরা ছিপের সুতো। খাড়াই পাহাড় ভেঙে রওনা দিলাম। সঙ্গে রইল গ্রামবাসীটি, আমার নিজের লোক 2জন। দিনটা বেজায় গুমোট, ভ্যাপসা গরম। দূরত্ব যদিও বেশি নয়, বড় জোর 3 মাইল, তবু ওই রোদের ভিতর 400 ফুট চড়াই ভাঙা বেশ কষ্টকর হয়েছিল। ঘামে প্রায় নিয়ে উঠে গ্রামে গিয়ে পৌঁছলাম। মৃত স্ত্রীলোকটির স্বামীর কাছে কাহিনীটা শুনলাম। উনুনের আলোয় রাতের খাওয়া শেষ হলে স্ত্রীলোকটি এঁটো বাসনগুলো ধোয়ার জন্যে দরজার কাছে নিয়ে যায়। পুরুষটি তখন তামাক খেতে বসে। দরজার কাছে গিয়ে স্ত্রীলোকটি চৌকাঠের উপর বসে এবং বসার সঙ্গে সঙ্গেই বাসনগুলো সশব্দে মাটিতে পড়ে যায়। কি ঘটল দেখার মতো যথেষ্ট আলো ছিল। উৎকণ্ঠায় ডাকাডাকি করেও যখন সাড়া পায়নি তখন পুরুষটি ছুটে গিয়ে খিল তুলে দরজা এঁটে দেয়। একটা মৃতদেহ উদ্ধার করতে চেষ্টা করতে গিয়ে নিজের জীবনটা বিপন্ন করে লাভ কি হতো? যুক্তিটা হৃদয়হীন তবে অকাট্য। আমি বুঝলাম ও যে শোক প্রকাশ করছে তা ওর স্ত্রীর মৃত্যুর জন্যে ততটা নয়। কয়েকদিনের মধ্যে যে ছেলে উত্তরাধিকারী জন্মাবে বলে ও আশায় ছিল তার মৃত্যুতেই ওর বেশি শোক। যে দরজা থেকে স্ত্রীলোকটিকে ধরে নিয়ে গেছে সেটা একটা 4 ফুট চওড়া গলির উপর। 50 ফুট লম্বা ওই গলিটার দুধারে 2 সারি বাড়ি। বাসনগুলো ছড়িয়ে পড়ার শব্দ আর তারপরেই লোকটির উৎকণ্ঠিত ডাক শুনে গলির সমস্ত দরজা নিমেষে বন্ধ হয়ে গেল।
মাটির উপর দাগ থেকে বোঝা গেল যে চিতাটা হতভাগ্য স্ত্রীলোকটিকে সারাটা গলি টেনে নিয়ে গিয়েছে। তারপর তাকে মেরে পাহাড়ের নিচের দিকে খানিকটা দূরে কয়েকটা ধাপ জমির সংলগ্ন একটা ছোট খাদের ভিতর বয়ে নিয়ে গিয়েছে। এখানে বসেই সে খেয়েছে এবং এখানেই ফেলে রেখে গিয়েছে শোচনীয় ভুক্তাবশিষ্ট। একটা সরু ধাপ জমির এক সীমান্তে খাদের মধ্যে দেহটা পড়েছিল। অন্য মাথায় 40 গজ দূরে একটা পাতাবিহীন বেঁটে আখরোট গাছ, তার উপর একটা খড়ের মাচা। খড়ের এই মাচাটা হলো মাটি থেকে 4 ফুট উপরে, 6 ফুট উঁচু। এই খড়ের মাচার উপরই গড়ব স্থির করলাম। দেহটার কাছ থেকে শুরু হয়ে একটা সরু পথ নালার মধ্যে নেমে গিয়েছে। এই পথের উপর যে চিতাটা মেয়েটিকে মেরেছে তার থাবার ছাপ দেখতে পেলাম। দুরাত আগে ছাগলের মড়ির কাছ থেকে রুদ্রপ্রয়াগের বাংলো পর্যন্ত যে ছাপগুলো আমাকে অনুসরণ করেছিল অবিকল সেই রকম। থাবার ছাপগুলো বিগত যৌবন অতিকায় এক মদ্দা চিতার, সামান্য একটু খুঁতযুক্ত, কেননা তার পিছনের বাঁ থাবার কোনায় 4 বছর আগে একটা গুলি লেগে থাবাটা কুঁচকে দেয়। গ্রাম থেকে 2 শক্ত 8 ফুট লম্বা বাঁশ জোগাড় করলাম। নিচের ক্ষেত আর যে ক্ষেতে মড়িটা পড়ে আছে, 2 ক্ষেতের মাঝে একটা খাড়া বাঁধ। সেই বাঁধের কাছের মাটিতে শক্ত করে গেড়ে দিলাম বাঁশ 2। বাঁশ 2তে আমার বাড়তি রাইফেল ও শটগান শক্ত করে পুঁতলাম। রেশমি মাছ ধরা সুতো বন্দুকগুলোর ঘোড়ার সঙ্গে বাঁধলাম। সুতোর ফাঁস ট্রিগার গার্ডের উপরে গলিয়ে পেছনে টেনে নিয়ে পথের দূরে একটু উপরে পাহাড়ের গায়ে পোতা 2 কাঠের গোঁজের সঙ্গে বেঁধে দিলাম। গতরাতে যে পথে এসেছে সে পথে চিতাটা এলে সুতোয় টান লাগলে ও আপনা থেকেই গুলি খাবে, সে সম্ভাবনা ভালো মতোই রইল। অপরপক্ষে চিতাটা যদি সুতোগুলো এড়াতে পারে অথবা অন্য কোনো পথে আসে, ও যখন মড়ি খাচ্ছে তখন আমি ওকে গুলি যদি করি, তবে যে পথে পিছু হটে পালানো সবচেয়ে স্বাভাবিক সে পথে পালালেও ও সুতোর ফাঁদে গিয়ে পড়বে, এ প্রায় নিশ্চিত। ফাঁদটা ওর পালাবার পথের ওপর। চিতাটার গায়ের রং এমন যে তাই ওকে আত্মগোপনে সহায়তা করে। মড়ির গা থেকেও সব জামা কাপড় খুলে ফেলা হয়েছে। অন্ধকারে দুজনকেই দেখা যাবে না, তাই কোন দিকে গুলি করব তার আন্দাজ পাবার জন্য আমি খাদ থেকে 1 চাউর সাদা পাথর আনলাম। মড়িটার কাছাকাছি ফুটখানেক দূরে ক্ষেতের কিনারায় সেটা রাখলাম। নিচের বন্দোবস্ত আমার মনোমতো করেই সারা হলো। এবার খড়ের মাচার উপর আরামে বসার বন্দোবস্ত করলাম। খানিক খড় টেনে ফেলে দিলাম, খানিক পেছনে, খানিক সামনে আমার কোমর ঢেকে পাঁজা করলাম। মড়ি আমার সামনে, গাছে পিঠ ঠেস দিয়ে বসেছি। যে সময়ই আসুক না কেন চিতাটা আমায় দেখতে পাবে, সে সম্ভাবনা অত্যন্ত কম। এক মড়ির কাছে কখনো ফিরে আসে না বলে ওর খ্যাতি আছে বটে, তবু রাতে ও যে আসবেই তাতে আমার দৃঢ় বিশ্বাস। খাড়া চড়াই ভাঙার ফলে আমার জামা কাপড় তখনও ঘামে ভেজা, তবু একটা মোটামুটি শুকনো জ্যাকেট হিমেল হাওয়া আটকালো। আমি আমার নরম আরামপ্রদ আসনে বসলাম। রাতভর প্রহারার জন্যে প্রস্তুত করলাম নিজেকে। আমার লোকদের ফেরত পাঠালাম, বলে দিলাম, যান, এবার আপনারা চলে যান। যতক্ষণ না আমি আপনাদেরকে ডাকি অথবা কাল সকাল হওয়া অবধি আপনারা গ্রাম প্রধানের বাড়িতেই থাকবেন। আমার জন্য কোনো চিন্তা করবেন না, যান। দেখুন সাহেব, আমরা খুব চিন্তায় থাকব। আমরা সবসময় আপনার জন্য দোয়া করছি। আপনি ভালোভাবে কাজ মিটিয়ে ফিরে আসুন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, যান, এখন যান। আমি সোজা বাঁধ থেকে মাচানে উঠেছি। নরখাদকটাও তাই করলে তাকে আটকানো যাবে না। সূর্য অস্ত যায়। অস্তমান সূর্যের সিধে রশ্মিতে পশ্চাৎপটে তুষার মৌলি হিমালয়কে নীলচে গোলাপি দেখাচ্ছে। সে দৃশ্য, গঙ্গা উপত্যকার দৃশ্য, চোখ ভরে দেখার মতো। আমি টের পাওয়ার প্রায় আগেই আকাশ থেকে দিবালোক মিলিয়ে গেল। নেমে এলো রাত।
অন্ধকার শব্দটা যখন রাত্রি সম্পর্কে ব্যবহৃত হয় তখন সেটা একটা আপেক্ষিক শব্দ, তার কোনো নির্দিষ্ট মান নেই। একজনের কাছে যা সূচিভেদ্য অন্ধকার, আরেকজনের কাছে তা শুধু অন্ধকার, এবং তৃতীয় জনের কাছে তা মোটামুটি অন্ধকার। আমার জীবনের বহুদিন আমি খোলা জায়গায় কাটিয়েছি, তাই যদি না আকাশ ঘন মেঘে ঢাকা থাকে, রাত্রি আমার কাছে কখনোই তেমন অন্ধকার নয়। আমি কথা বলতে চাই না যে আমি রাতেও দিনের মতোই দেখি, কিন্তু আমি যে কোনো জঙ্গলে বা যে কোনো জায়গায় পথ দেখে যথেষ্ট চলতে পারি। মড়ির কাছে সাদা পাথরটা রেখেছিলাম শুধু সতর্কতা হিসেবে। আশা করেছিলাম যে তারার আলো তুষারমণ্ডিত পর্বতশ্রেণীর ওপর প্রতিফলিত হয়ে গুলি করার মতো যথেষ্ট আলো যোগাবে, কিন্তু আমার ভাগ্য বিরূপ। কারণ রাত হতে না হতেই দেখা গেল একটা বিদ্যুতের চমক, তারপর দূরে বজ্র নির্ঘোষ, এবং কয়েক মিনিটের মধ্যেই আকাশ ঘন মেঘে ছেয়ে গেল। বড় বড় বৃষ্টির ফোঁটা সবে দু চারটে পড়েছে। এই সময়ে নালার মধ্যে একটা পাথর গড়িয়ে পড়ার শব্দ পেলাম। কয়েক মিনিট পরে আমার নিচে মাটিতে ছড়ানো বিচারির ওপর খসখসানি শোনা গেল। চিতাটা এসেছে। যতক্ষণ আমি মুষলধার বৃষ্টিতে বসে রইলাম, তুষার শীতল বাতাস শোঁ শোঁ করে আমার ভিজে পোশাক ভেদ করে বইতে লাগল। সে ততক্ষণে আরামে নিচে শুকনো জায়গায় শুয়ে থাকল। আমার অভিজ্ঞতার মধ্যে যৎপরণাস্তি খারাপ এই ঝড়টা। ঝড় যখন তুঙ্গে, তখন দেখতে পেলাম গ্রামের দিকে একটা লণ্ঠন নিয়ে কে যাচ্ছে। যে লণ্ঠন নিয়ে যাচ্ছে তার সাহস দেখে আমি তাজ্জব। কয়েক ঘন্টা বাদে তবে আমি জানতে পারি যে লোকটি অমন সাহসে ঝড় ও চিতাকে পরোয়া না করে যাচ্ছিল। সে সেদিন বাধ্য হয়ে 30 মাইল হেঁটে পাউরি থেকে এলো। রাতে গুলি করার জন্য সরকার আমাকে যে ইলেকট্রিক টর্চ দেবেন বলে কথা দেন, সেটি আনলো ও। মাত্র 3 ঘন্টা আগে এই টর্চটা এসে পৌঁছতো যদি, তবে বৃথা এ অনুশোচনা। চিতাটা যদি ওদের গলায় দাঁত না বসাতো, তাহলেই যে পরে যে 14 জন লোক মারা পড়ে তারা আরও কিছুকাল বাঁচত। এ কথা কে বলতে পারে? তাছাড়া সময়ে টর্চটা এসে যদি পৌঁছতও, সে রাতে আমি চিতাটাকে মারতামই তারও কোনো নিশ্চয়তা নেই। আমার হাড় অবধি কাঁপিয়ে দিয়ে বৃষ্টি হঠাৎ থামল। মেঘ কাটছে, এমন সময়ে হঠাৎ সাদা পাথরটা ঢাকা পড়ল। একটু বাদেই শুনলাম চিতাটা খাচ্ছে। গত রাতে খাদে শুয়ে খাদের দিক থেকে মুড়ি খেয়েছে। আজ রাতেও ও তাই করবে আশা করে আমি মুড়ির কাছে সাদা পাথরটা রেখেছিলাম। বোঝাই যাচ্ছে বৃষ্টির ফলে খাদের ভেতর ছোট ছোট ডোবে জল জমেছে। সেগুলো এড়াতে চিতাটা নতুন একটা জায়গা বেছে নিয়ে বসেছে, ফলে আমার নিশানাটা আড়াল করে দিয়েছে। এ এমন ঘটনা যে আগে আমি ভেবে দেখিনি এমন হতে পারে। যাই হোক, চিতাদের স্বভাব অভ্যাস জানি বলে জানতাম পাথরটা আবার দেখা যাবে। বেশি সবুর করতে হবে না আমায়। 10 মিনিট পরে পাথরটাকে দেখা গেল, এবং সঙ্গে সঙ্গেই আমার নিচে একটা শব্দ শুনতে পেলাম। ও একটা হালকা হলদে জিনিসের মতো চিতাটাকে গাদার নিচে মিলিয়ে যেতে দেখলাম। তার হালকা রঙের কারণ তার বেশি বয়স, কিন্তু চলার সময় এসে যে শব্দ করেছিল তার কারণ আমি তখনও বুঝিনি, এখনো বুঝে উঠতে পারিনি। সেটা ছিল মেয়েদের রেশমি পোশাকের শব্দের মতো। খেতে নাড়া ছিল বললে হবে না, নাড়া ছিল না। আশেপাশে যে খড় পড়েছিল তাও সে শব্দের কারণ নয়। প্রয়োজনীয় সময়কাল সবুর করে রাইফেল তুলে পাথরটা নিশানা করলাম। যেই ওটা আবার ঢাকা পড়বে সেই মুহূর্তে গুলি ছুড়ব, এই মনের ইচ্ছে। কিন্তু ভারী রাইফেল কাঁধে তুলে ধরে রাখার সময়ের একটা সীমা আছে তো।
সে সীমায় পৌঁছে যেতে ব্যথায় টনটনে মাংসপেশিগুলোকে একটু আরাম দিতে আমি রাইফেলটা নামালাম। নামাতে না নামাতেই পাথরটা দ্বিতীয়বার আড়ালে ঢাকা পড়ল। পরের 2 ঘন্টায় 3বার এই একই কাণ্ড ঘটল। তারপর চিতাটা যখন 4র্থবার মাচার দিকে আসছে বলে শুনলাম, মরিয়া হয়ে ঝুঁকে পড়ে আমার তলের ওই অস্পষ্ট জিনিসটার দিকে গুলি ছুড়লাম। সরু ধাপ জমিটা, যেটাকে আমি প্রচলিত ক্ষেত নাম দিয়েছি, সেটা এখানে মাত্র 2 ফুট চওড়া। পরদিন সকালে যখন জমি নিরীক্ষণ করে দেখছি, তখন দেখি ওই 2 ফুট পরিসরের ঠিক মধ্যিখানে আমার গুলির ফুটো। চিতাটার ঘাড়ের কয়েকটা লোম ফুটোর চারপাশে ছড়িয়ে আছে। সে রাতে চিতাটার আর দেখা পাইনি। ভোরে সূর্য উঠতে আমার লোকদের ডেকে নিয়ে খাড়াই পাহাড়ের উতরাই পথে রুদ্রপ্রয়াগ রওনা হলাম। ওদিকে মেয়েটির দেহের যেটুকু পড়েছিল সৎকারের জন্যে, তাই বয়ে নিয়ে গেল ওর স্বামী আর স্বামীর বন্ধুবান্ধব। রাতের ব্যর্থতার পর ঠান্ডায় জমি গিয়ে যখন রুদ্রপ্রয়াগের দিকে ফিরে যাচ্ছিলাম, তখন আমার মন তিক্ততায় ভরে গেছে। কারণ যেদিক থেকেই দেখা হোক, এতে কোনো সন্দেহ নেই যে গাড়োয়ালের সঙ্গে এবং আমার সঙ্গে অদৃষ্ট একটা বিশ্রী চাল চেলেছে, যা আমাদের প্রাপ্য নয়। আমার যোগ্যতা যাই হোক না কেন, আমাদের পাহাড়ের মানুষগুলো নরখাদকের ব্যাপারে আমাকে অলৌকিক শক্তিসম্পন্ন বলে মনে করে। আমি আসার আগেই খবর পৌঁছে গিয়েছিল যে গাড়োয়ালকে নরখাদক মুক্ত করতে আমি রওনা হয়ে পড়েছি। রুদ্রপ্রয়াগ পৌঁছতে তখনও অনেক দিনের পথ বাকি। এর মধ্যেই রাস্তায় যাদের সঙ্গে দেখা হয়েছে, অথবা মাঠ থেকে বা গ্রাম থেকে যারা আমায় পথ চলতে দেখেছে, তারা আমার অভীষ্ট সিদ্ধিতে অটল বিশ্বাস রেখে যেভাবে আমায় অভিনন্দন জানিয়েছে, তা যেমন মর্মস্পর্শী তেমনি বিব্রতকর। রুদ্রপ্রয়াগে আমি ঢোকার সময় কেউ যদি সেখানে থাকতো, তবে তার পক্ষে বিশ্বাস করাই কঠিন হতো যে জনতা যাকে ঘিরে ধরেছে সে কোনো যুদ্ধফেরত বীর পুরুষ নয়। সে নিজের ক্ষমতার সীমা সম্বন্ধে সম্পূর্ণ সচেতন একটি মানুষ। অত্যন্ত ভীত হয়ে সে ভাবছে যে কাজ সে হাতে নিয়েছে তা সম্পন্ন করা হয়তো তার সাধ্যের অতীত। যেখানে হয়তো প্রায় 50টা চিতা আছে, সেখানে বিশেষ একটা চিতাকে খুঁজে বের করে মারার পক্ষে 500 বর্গমাইল জায়গা একটা বিরাট এলাকা, বিশেষত যার সবটাই ঘন ঝোপ জঙ্গলে ভরা, এবড়ো খেবড়ো পাহাড়ি এলাকা। যতই এই বিরাট সুন্দর এলাকাটা দেখছিলাম, ততই যে কাজ হাতে নিয়েছি সে কথা ভেবে জায়গাটা অপছন্দ করছিলাম। এখানকার জনসাধারণের মনে স্বভাবতই তেমন কোনো সংশয় ছিল না। তাদের কাছে আমি অনন্য সাধারণ, কেননা আমি অন্যান্য এলাকার নরখাদকের হাত থেকে বাঁচিয়েছি। এখন তাদের মধ্যে এসেছি তাদের দীর্ঘ 8 বছরের উৎপাতটাকে উৎখাত করতে। তারপর অবিশ্বাস্য রকম বরাত জোরে আমি আসার কয়েক ঘন্টার মধ্যেই যাকে মারতে এসেছি, সেই জন্তুটা আমার একটা ছাগল মেরেছে। উপরন্তু অন্ধকারের পর খানিকটা সময় বাইরে থেকেই আমি জন্তুটাকে আবার অনুসরণ করে অলকানন্দার যে পারে আসতে বাধ্য করেছি, সেখানে তাকে মারা অপর পারের চেয়ে কম কঠিন। এই প্রাথমিক সাফল্যের পর হতভাগ্য স্ত্রীলোকটি নিহত হয়েছে। যাতে আরও মানুষের প্রাণনাশ না হয় সে চেষ্টা করছিলাম, তাতে ব্যর্থ হয়েছি। আমার ব্যর্থতাই আমায় চিতাটাকে গুলি করার সুযোগ করে দিয়েছে। অন্যথায় সে সুযোগ আমি কয়েক মাসের মধ্যেও হয়তো পেতাম না। আগের দিন আমার পথপ্রদর্শকের পিছনে চড়াই ভেঙে পাহাড়ে ওঠার সময় হিসেব করে দেখেছিলাম চিতাটাকে মারার সম্ভাবনা 2 বনাম 1। যদিও ইদানিং চিতাটা এক মুড়ির কাছে কখনো ফিরে আসে না বলে নাম কিনেছে। রাতটা ছিল অন্ধকার এবং আমার কাছে রাতে শিকারের উপযুক্ত কোনো সরঞ্জাম ছিল না। যেদিন আমি মাইকেল কিনের সঙ্গে দেখা করে জানিয়েছিলাম যে আমি গাড়োয়ালে যাব, তিনি জিজ্ঞেস করেছিলেন, এডওয়ার্ড জেমস কার্বেট, am I right? Yes, sir. আমার দৃঢ় বিশ্বাস আপনি চিতাটাকে মাঠে পারবেন। তো চিতা মারার মতো সব প্রয়োজনীয় জিনিস আপনার আছে তো? একটা টর্চ হলে ভালো হয়। দিস ইজ ভেরি সিম্পল ম্যাটার। গভর্নমেন্ট আপনার জন্য এইটুকু করতে পারবে। আপনি রুদ্রপ্রয়াগে গিয়ে
আপনার টর্চ পাবেন। টর্চটা এসে পৌঁছনি দেখে আমি অত্যন্ত নিরাশ হওয়া সত্ত্বেও খানিকটা আশা ছিল এই জন্যে যে অন্ধকারেও আমার মোটামুটি নজর চলত, এবং সেজন্যই চিতাটাকে মারার সম্ভাবনা 2 বনাম 1 বলে ধরেছিলাম। সে রাতের অভিযানের উপর এত নির্ভর করছিল যে আমি বাড়তি একটা রাইফেল আর বন্দুক সঙ্গে নিয়েছিলাম, এবং খড়ের গাদার উপরে আমার লুকোনো জায়গাটা থেকে সামনের দিকে তাকিয়ে যখন দেখলাম যে খুব অল্প দূরের পাল্লা থেকে আমি গুলি করতে পারবো এবং লক্ষ্য ব্যর্থ হলে অথবা প্রাণীটা শুধু আহত হলেও নিখুঁতভাবে লুকোনো বন্দুক আর রাইফেলের ফাঁদের মধ্যে তাকে এসে পড়তেই হবে, আমার আশা বেড়ে গেল এবং সাফল্যের সম্ভাবনাটা ধরে নিলাম 10 বনাম 1। তারপর এলো ঝড়, দৃষ্টির পরিধি সংকুচিত হয়ে শূন্যে এসে ঠেকল এবং টর্চের অভাবে আমি ব্যর্থ হলাম। বুঝলাম আমার ব্যর্থতার খবর কয়েক ঘন্টার মধ্যেই সারা উপদ্রুত এলাকাটায় ছড়িয়ে পড়বে। মনের তিক্ততা কমাবার আশ্চর্য সান্ত্বনাদায়ী ক্ষমতা আছে ব্যায়াম, গরম জল আর খাবারের। খাড়া উতরাই বেয়ে নেমে পথ ধরে এসে গরম জলে স্নান করে প্রাতরাশ খাওয়ার পর অদৃষ্টকে ধিক্কার দেওয়া বন্ধ করলাম। রাতের ব্যর্থতাটাকে আরও যুক্তি দিয়ে বুঝতে পারলাম। মাটিতে একটা গুলি লেগেছে বলে আফসোস করাটা বালির ওপর দুধ পড়েছে বলে আফসোস করার মতোই নিরর্থক। চিতাটা যদি অলকানন্দা পার হয়ে গিয়ে না থাকে তবে আমার তাকে মারার সম্ভাবনা বেড়েছে, কারণ এখন আমার কাছে আছে টর্চ লাইট, যেটা আমাকে এনে দেবার জন্যে রানারটি এই ঝড় জল আর চিতা 2 বিপদই তুচ্ছ করেছিল। এখন প্রথম কর্তব্য হচ্ছে চিতাটা অলকানন্দা পার হয়ে গিয়েছে কিনা সেটা বের করা, আর যেহেতু আমার দৃঢ় বিশ্বাস একমাত্র কোনো একটি ঝোলাপুল দিয়েই তাকে যেতে হবে, আমি প্রাতরাশের পরেই সেই খবরটা আনতে বেরোলাম। চাতুয়া পিপুল পুল দিয়ে চিতাটার নদী পার হওয়ার সম্ভাবনাটা বাতিল করে দিলাম, কারণ আমার ভারী রাইফেলটার গুলি তার মাথা থেকে ক ফুট দূরে লাগাতে সে যত কমই ঘাবড়াক না কেন, এটা সম্ভব নয় যে গুলি খাওয়ার পর দিনের আলো ফুটতে যতটা সময় বাকি ছিল তারই মধ্যে সে মড়ি ছেড়ে 14 মাইল পথ অতিক্রম করে ওই পুলটা পর্যন্ত পৌঁছবে। সুতরাং আমি শুধু রুদ্রপ্রয়াগের ঝোলা পুলেই আমার অনুসন্ধান সীমিত রাখা স্থির করলাম। পুলে পৌঁছনোর 3টে পথ, একটা উত্তর থেকে, একটা দক্ষিণ থেকে, আর একটা বহু ব্যবহৃত পায়ে চলা পথ থেকে, যেটা এসেছে রুদ্রপ্রয়াগ বাজার থেকে। এই পথগুলো ভালো করে পরীক্ষা করার পর পুলটা পার হয়ে কেদারনাথের পথে 8 মাইল পর্যন্ত পরীক্ষা করে দেখলাম। তারপর দেখলাম সেই পায়ে চলা পথটা, যার ওপর 3 রাত আগে আমার ছাগলটা মারা পড়েছিল। চিতাটা নদী পার হয়নি এ বিষয়ে নিশ্চিন্ত হয়ে আমি পুল দুটো বন্ধ করে দিয়ে সেটাকে নদীর এই পারের মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনাটা কাজে লাগাতে মনস্থ করলাম। পুলের চৌকিদারদের সহযোগিতা পেলে পরিকল্পনাটা সহজ। ওরা দুজন নদীর বাঁ পারে পুলের থামের কাছেই থাকে, তাদের সহযোগিতা পেলে সাফল্য সুনিশ্চিত। নদীর 2 পারে 30 মাইলের মধ্যে যোগাযোগের একমাত্র উপায়কে বন্ধ করে রাখাটা একটু বাড়াবাড়ি বলেই মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়, কারণ সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চিতাটা জারি করা সান্ধ্য আইনের ভয়ে পুল দুটো ব্যবহার করার সাহস ছিল না। পুলের দুমুখে টাওয়ার দুটোর উপর ইস্পাতের দড়ির ভার, ইস্পাতের দড়ি থেকে আবার কাঠের তক্তায় তৈরি পায়ে হাঁটা পাটাতনের সার ঝুলছে। সেই টাওয়ার দুটোর নিচের 4 ফুট চওড়া খিলানের মুখ কাঁটা ঝোপ ঠুসে বন্ধ করে দেওয়া হলো। যতকাল পুলের মুখ ওইভাবে বন্ধ থাকে অথবা আমি পাহারা দিই, কোনো মানুষই ও পথে পেরোবার দাবি জানায়নি। রুদ্রপ্রয়াগের বাঁ তীরে পুলের টাওয়ারের ওপর সবশুদ্ধ আমি প্রায় 20 রাত কাটিয়েছি। সে রাতগুলো ভোলার নয়। ঠেলে বেরিয়ে আসা একটা পাহাড়ের ওপর টাওয়ারটা তৈরি হয়। ওটা 20 ফুট উঁচু, ওপরের ছাদটা প্রায় 4 ফুট চওড়া, 8 ফুট লম্বা। ওখানে ওঠার উপায় দুটো। টাওয়ারের ওপরের দিকে ফুটো দিয়ে ইস্পাতের দড়িগুলো ঢুকেছে। পিছনে বেরোবার পর টাওয়ার থেকে প্রায় 50 ফুট দূরে পাহাড়ের গায়ে দড়িগুলো নোঙর বাঁধা। এক উপায় হলো সেই দড়ি বেয়ে ওঠা, আরেকটি হলো অত্যন্ত নড়বড়ে একটা বাঁশের মই বেয়ে ওঠা। আমি দ্বিতীয়টাই বেছে নিই, কেননা ইস্পাতের পাকানো তারের দড়ির ওপর
একটা কালো দুর্গন্ধ জিনিসের স্তর জমেছে। জিনিসটা হাতে লেগে থাকে, জামা কাপড়ে যে দাগ ধরায় তা আর ওঠে না। মইটা হলো দুটো অসমান মাপের বাঁশের মাঝে দড়ি দিয়ে বাঁধা পাতলা পাতলা কাঠে তৈরি। ওটা টাওয়ারের ছাদের 4 ফুট নিচে অবধি পৌঁছয়। মইয়ের শেষ ধাপে দাঁড়িয়ে মসৃণ ছাদটা ধরার জন্য আমার হাতের চেটোর উপর নির্ভর করতে হয়। ওভাবে ওপরে ওঠা শারীর কৌশলের মহাকীর্তি বিশেষ। যত বেশিবার চেষ্টা করা গেছে ততই জিনিসটা কম পছন্দ হয়েছে। হিমালয়ের এ অঞ্চলে সব নদী উত্তর থেকে দক্ষিণে বয়, সেখানে একরকম বাতাস বয়। সূর্যাস্ত ও সূর্যোদয়ের সঙ্গে সে বাতাসের গতি বদলায়। স্থানীয় ভাষায় ও বাতাসের নাম দাদু। বাতাসটা দিনের বেলা দক্ষিণ থেকে বয়, রাতে বয় উত্তর থেকে। যে সময়ে আমি ছাতে উঠতাম তখন সাধারণত বাতাস মন্দা থাকত, কিন্তু একটু পরেই স্বয়ং পবনদেবের মতো তার জোর বাড়ত। বাতাস বইত মাঝরাত নাগাদ, রীতিমতো ঝড় বইত। হাত দিয়ে ধরার মতো ছাতে কিছু ছিল না। বাতাসের চাপ ঠেকাতে, শরীরের চাপ বাড়াতে আমি উপুড় হয়ে পড়ে থাকতাম পেট চেপে। তবু বাতাস উড়িয়ে আমাকে 60 ফুট নিচের পাথরে ফেলে দেবে, এ ঝুঁকি থেকে যেত। সেখান থেকে ছিটকে গিয়ে তুষার শীতল অলকানন্দায় পড়ার কথা। অবশ্য ধারালো খোঁচা খোঁচা পাথরের উপর 60 ফুট উঁচু থেকে আছড়ে পড়ার পর জলের তাপমাত্রা নিয়ে চিন্তা করার কোনো মানে থাকার কথা নয়। আশ্চর্য, যখনই পড়ে যাব বলে ভয় হতো, সব সময়ে জলের কথাই মনে হতো, পাথরগুলোর কথা মনে হতো না। বাতাসের দরুন অস্বস্তির ওপর অসংখ্য ছোট পিঁপড়ে আমায় যন্ত্রণা দিত। ওরা আমার জামা কাপড়ে ঢুকে পড়ে চামড়ার টুকরো খেয়ে নিত। যে 20 রাত আমি পুল পাহারা দিই, কাঁটা ঝোপ পুলের মুখে ছিল না। সেই দীর্ঘ সময়কালের মধ্যে একটি মাত্র জ্যান্ত জানোয়ার পুলটা পেরোয়, একটা শিয়াল।